প্যালেস্টাইনি যুবকের মতো হয়ে গেছিলাম। যে হাসান ভাই, আমরা যারা আছি 75-এর পরে যারা রাজনীতি করতে এসেছি, আমরা কিন্তু প্যালেস্টাইনি যুবক ছিলাম। হ্যাঁ, আমরা একটা জিনিস বুঝতাম, বঙ্গবন্ধু হত্যা বিচার আছে, এতে গুলি খাবো না, মরে যাবো, উই ডোন্ট কেয়ার। তখনও করিনি, এখনও করি না। সম্মানিত সভাপতি, আমাদের ইঞ্জিনিয়ার শওকত ভাই এখানে আজকে সভাপতিত্ব করছেন। ওনার নামটা আগে বলা উচিত ছিল, আমি নামটা ওনার একটু কঠিন নাম। হ্যাঁ, আমি সাভিয়া বলি। হ্যাঁ, বাকিটা বলতে গেলে দেখো নিলয় সাভিয়া, যেটা আমাদের টিচার বলে গেছেন। ওনার সম্বন্ধে উনি ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন দেখে উনি বলে গেছেন যে তার জ্ঞানের সম্বন্ধে আমি প্রাউড ফিল করছি যে বাংলাদেশের নারীরা সব জায়গায় এগিয়ে যাচ্ছে এবং এই সেক্টরে এগিয়ে যাবে। এদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না, কারণ মায়ের জাতকে কেউ থামিয়ে রাখতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এখানে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জের আওয়ামী লীগের অন্যতম নেতা এবং আমার বন্ধু সানাউল্লাহ সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন। আসলে আজকে আমি প্রথমেই আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের চলার পথটা খুব কঠিন। একটা কথা আছে ইংরেজিতে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। বাট এই কথাটা মেনে চলাটা ইজ রিয়েলি টাফ অ্যান্ড রিয়েলি ডিফিকাল্ট। সো আমি প্রথমেই এই নান টিভিকে বলবো, এই যেই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এবং এখানে আমাদের সাংবাদিক ভাইরা উপস্থিতির সংখ্যা বেশি, আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। অনেকে আমাকে বলে রাজনীতিতে আমি এরকম ডাইরেক্ট কথা বলে দিই কেন। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি 3 পুরুষ ধরে রাজনীতি করছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে রাজনীতি করতে গেলে যদি কথা বলতে হয় তা ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ, সত্য বলতে হবে, ওই সাহস থাকতে হবে। আর রাজনীতির পরে যদি কোনো পেশা আমার কাছে ভালো লাগে, সেই পেশাটা হচ্ছে সাংবাদিকতা পেশা। এবং আমার মেয়েকেও আমি এই ব্যাপারে উৎসাহিত করেছি। ও এই ম্যাস কমিউনিকেশনে অনার্স করেছে এবং পৃথিবীর মধ্যে নাম্বার 4th ইউনিভার্সিটি লন্ডনের UCL থেকে ও MSc এবং ম্যাস কমিউনিকেশনে ও ফার্স্ট ক্লাস পেয়েছে। ওখানে ফার্স্ট ক্লাস পাওয়া খুবই কঠিন, বিকজ এই পেশাটাকে আমি খুব পছন্দ করি। সো আমি মনে করি যে সাংবাদিক হিসাবে যেটা করা উচিত, যে আমি কে আপনার দেখার দরকার নেই। সাংবাদিকের আইডিওলজি একটাই, যে আমি নিউজ তৈরি করব না, আমি নিউজ একটা আছে, 2 ধরনের সাংবাদিকতা হয়ে গেছে এখন বাংলাদেশে। একটা হচ্ছে তৈরি করে নিউজ, আর এটা হচ্ছে সত্যকে প্রকাশ করে। তো সত্য প্রকাশ করাটাই উচিত, এবং যে সত্য প্রকাশ করতে যারা যাবেন তাদের পায়ের তলে কিন্তু কাটা লাগবেই এবং আঘাত আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। সো আমি মনে করি তারাই সামনে এগিয়ে যাবেন। এই পথ অনেক কঠিন, বাট আলটিমেটলি তারা এগিয়ে যাবেনই, কারণ সত্যকে কোনো সময় মিথ্যা আটকে রাখতে পারে না, এটা আমি বিশ্বাস করি। সো এটার একটা উদাহরণ আমি দিতে পারি। ধরেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। হ্যাঁ, আমরা এই বাংলাদেশে আমরা কৃতজ্ঞ জাতি না অকৃতজ্ঞ জাতি, এটা ঠিক বলাটা আমি খুব কঠিন ব্যাপার আমার কাছে মনে হয়। শ্যামলদা আছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, এবং আমার বাঁ পাশে যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, আমাদের তথ্যমন্ত্রী, সেটা তার প্রথম পরিচয় না। মন্ত্রী বাংলাদেশে বহু মানুষ হয়, বহু মানুষ আসে, বহু মানুষ যায়। তার পরিচয়টা হচ্ছে তিনি একজন ত্যাগী নেতা, জ্ঞানী মানুষ। আমরা সমসাময়িক, এবং উনি আমার বিপদের বন্ধু। এবং আমার মনে হয় যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা যাদের উপরে ডিপেন্ড করেন এবং যারা খুব শক্ত হাতে পিছনের দরজাটাকে পাহারা দিচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে উনি একজন। এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত নেতৃত্ব দরকার, আমার মনে হয় সেই যোগ্যতা তার আছে, এবং সেই যোগ্যতার প্রমাণ আপনারা সামনে আরও দেখবেন। প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামলদা আছেন। হ্যাঁ, শ্যামলদার সাথে আমার সম্পর্ক আপন ভাইয়ের মতো। তো যাই হোক, আমি আর অ্যাড্রেস বেশি করলাম না, আর যাদের অ্যাড্রেস তো আগেই করেছি। তো আমি যে কথাটা বলতে গেছিলাম আপনাদেরকে, যে একটা বিষয় আমি শুধু অল্প করে শেষ করছি, যে আমরা জাতির পিতাকে হত্যা করেছি বাংলাদেশে, তাই না? আমরা বলতে বাঙালি জাতি তো হত্যা করেছি, পাকিস্তান পারে নাই, ব্রিটিশ পারে নাই, অন্য কেউ পারেনি। তো হত্যা করার পরে আমার জীবনের 2টা ঘটনা আমি দেখেছি। হ্যাঁ, যখন আপনারা হিসাব করে দেখেন তো, যদি আমাদের কারোর পরিবারে এই ঘটনাটা ঘটতো তাহলে আমাদের কী অবস্থা হতো। আমি আমার নিজেরটা বলতে পারি, আমি হয়তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খুনি হয়ে যেতাম যদি আমার বাবা মা ভাই সবাইকে এক রাতে মারা হতো, অথবা আমি হয়তো অন্ধ পাগল হয়ে যেতাম, বদ্ধ পাগল হয়ে যেতাম। তো জাতির পিতার 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা, এই দুটার একটাও হন নেই। বরঞ্চ যেটা হয়েছেন সেটা হচ্ছে একটা কঠোরভাবে এই কষ্টটাকে হিমালয় পর্বতের মতো বুকে চাপা দিয়েছেন। চাপা দিয়ে
চেষ্টা করেছেন যে আমার বাবাকে মারলো কেন, এই প্রশ্নটা খুঁজে বের করার জন্য। এবং খুঁজে যেটা পেয়েছেন যে ওনার বাবা এদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন, এদেশের কোনো মানুষ যাতে না খেয়ে না থাকে, এদেশের মানুষের মাথার উপরে যাতে ছাদ থাকে, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটা উঁচু জাতি হিসেবে দাঁড় করার জন্য। ওই 32 বছর বয়সে একজন মহিলা এসে, ছোট মেয়ে এসে, আমি বলবো আমার ছেলের চেয়েও তখন বয়সে ওনার ছোটো, আমি তখন ছিলাম ওনার পাশে, হ্যাঁ আমরা গেছিলাম তাকে রিসিভ করতে। তো আমি তখন কলেজের ভিবি ছিলাম। তো আমরা দেখেছি তখন যে যারা এখন মানবাধিকার আর গণতন্ত্রের কথা বলে, এই খুনি জিয়াউর রহমান সাহেবের সময় আমি দেখেছি 32 নম্বরের সামনে যে এই এতিম মহিলাটা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এতিম মহিলাটা চিৎকার দিয়ে কাঁদছিলেন আর একটা জিনিস শুধু চাচ্ছিলেন, একটা জিনিস চেয়েছিলেন, কি সেটা? যে আমাকে আমার বাড়িটাতে ঢুকতে দাও, আমি যেখানে আমার বাবা মা ভাই, আমার ভাইয়ের বউ, আমাদের বংশকে নির্বংশ করা হয়েছে, আমি ওখানে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। ওনাকে দেওয়া হয়নি, কিন্তু দেওয়া তো হয়ই নাই। তুই বেঁচে গেছিস কেন? এই অপরাধে তাকে 21 বার মারার চেষ্টা করা হয়েছে, তার ছেলেকেও বিদেশে মারার চেষ্টা করা হয়েছে, এবং কিছুদিন আগে তাকেও বিদেশে মারার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। এবং এই প্রচেষ্টা আমরা যখন এখানে আলোচনা করছি তখন কোনো না কোনো জায়গায় বসে এই প্রচেষ্টা এখনও চলমান আছে। সো উনি দেশটাকে একটা জায়গায় নিয়ে গেছিলেন। তো কীভাবে পারলেন? এই শক্তির উৎসটা কোথায়? এখানে অনেক তরুণ আছেন, তাদের কাছে বলতে চাই। এই দুটো ঘটনা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দিব। সেটা হচ্ছে যে আমি বাস্তব, যেটা সাক্ষী আর কেউ নাই, আমি একাই সাক্ষী, সেই কথাটা আমি বলতে যাচ্ছি। আজকের থেকে অনেক দিন আগে, প্রায় 2001-এর সম্ভবত মে জুনের মধ্যে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। 2500-এ একটা জনসভায় গেছিলেন উনি। জনসভাটা আমি কন্ডাক্ট করছিলাম। তো জনসভাটা এবং জনসভার টাইম ছিল দুপুর 12:30টায়। তো প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে ঘেমে চুপচুপিয়ে যাচ্ছিলাম। উনি হেলিকপ্টারে আসলেন। তখন অলরেডি 15ই আগস্ট, অলরেডি তখন ওনাকে গোপালগঞ্জে মারার জন্য যে 75 কেজি ওজনের বোমা, ওটা তখন ধরা পড়েছে। তো সবাই একটু স্বাভাবিকভাবে সিকিউরিটি একটু টাইট ছিল। তো উনি নামলেন, বক্তব্য দিলেন এবং শেষ করলেন। আমি একদম শর্টকাটে বলছি। তো হেলিকপ্টারটা মনে করেন এখানে প্রেস ক্লাব, তো হাইকোর্টের সামনে হেলিকপ্টারটা রাখা আছে, হাইকোর্টের বিল্ডিংয়ের সামনে। হ্যাঁ বলেন। তো আমি ওইখানে, উনি চলে গেলেন, আমরা ওনাকে এখান থেকে বিদায় দিলাম। খানিকক্ষণ পরে এসএসএফের গাড়ি আসলো, মিলিটারি গাড়ি আসলো, এসে বললো, স্যার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন। বললাম কেন? বললো আমরা জানি না। তো আমি ওনাদের গাড়িতে উঠলাম, উঠে আমি ওনাদের সাথে সাথে ওই গেলাম। যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আপা আপনি আমাকে ডেকেছেন? বললো হ্যাঁ। বললাম কেন? বললো আমার সাথে একটু যাবি। আমি কোথায়? চান্দিনায় জনসভা করব। আমি যা বলতেছি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি সকাল থেকে কিছু খাই নাই, হ্যাঁ আমার খুব ক্লান্ত লাগতেছে, তুই কিছুক্ষণ বক্তব্য দিস, হ্যাঁ আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিব। বললাম যে আপা আমার এই অবস্থা শরীরের। বলে কিচ্ছু হবে না, চলো। তো সেদিন থেকে আমার জীবনের রাজনীতির টার্ন হয়ে গেছে। রাজনীতি মানে কি সংজ্ঞাটা আমি সেদিন বুঝতে পেরেছি, তার আগে বুঝতে পারিনি। তার আগে ভাবতাম রাজনীতি মানে ক্ষমতা, স্লোগান ইত্যাদি। প্যালেস্টাইনি যুবকের মতো হয়ে গেছিলাম। এই যে হাসান ভাই, আমরা যারা আছি 75-এর পরে যারা রাজনীতি করতে এসেছি, আমরা কিন্তু প্যালেস্টাইনি যুবক ছিলাম। হ্যাঁ আমরা একটা জিনিস বুঝতাম, বঙ্গবন্ধু হত্যা বিচার, এতে গুলি খাবো না, মরে যাবো, উই ডোন্ট কেয়ার। তখনও করিনি, এখনও করি না। তো এরপরে আমি বললাম যে চলেন। উনি হেলিকপ্টারে উঠছেন, সাংবাদিক ভাইরা, আমার ছোটো ভাই বোনরা, সিনিয়ররা। হঠাৎ করে উঠতে যেয়ে উনি ডাকালেন। ওখান থেকে বেশি দূর না, ওই জাস্ট এখান থেকে ওই প্রেস ক্লাবের গেট পর্যন্ত। ওখানে কিছু মহিলা দাঁড়ায় ছিলেন, কিছু বয়স্ক লোক দাঁড়িয়েছিলেন, কিছু বাচ্চা। মহিলাগুলি তখনও গ্রামের মহিলা, এত আধুনিক হয় না, এত কাপড় চোপড় তখন ছিল না, মানুষ অনেক গরিব ছিল তখন। তো ওনাদের কাপড়, ছেঁড়া কাপড়, ব্লাউজ নাই, মানে গ্রামের মহিলা মারা যেমন হয় তেমন। তো হাত দেখাচ্ছেন, বয়স্ক বয়স্ক লোকরা হাত দেখাচ্ছেন, আর ছোটো ছোটো বাচ্চাগুলি দূর থেকে বলছে হাসিনা 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 বলে ডাকছে। তো উনি হঠাৎ করে হেলিকপ্টার থেকে নেমে গেলেন, সিঁড়ির থেকে নেমে উনি সামনের দিকে যাচ্ছেন। তখন এসএসএফ অ্যান্ড আদার্স আর্মি পুলিশ বলছে স্যার স্যার প্লিজ স্যার যাবেন না স্যার, স্যার 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 এমন করে বলছে। তা আমি ওনার সাথে। উনি বললেন সরো তো। একটা পর্যায়ে জোরে ধমক দিলেন, সরো, আমাকে এই দেশের সাধারণ মানুষ মারবে না বলে আমাকে বললেন স্বামী মা। আমি পিছু পিছু গেলাম। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, আমি দেখলাম এই ভদ্র মহিলা, যার কাছে আমাদের কত চাওয়া পাওয়া, সব কিছু দেওয়ার পরেও চাওয়া পাওয়া, আমরা কেমন জানি সেলফিশ হয়ে গেছি। হ্যাঁ শুধু একতরফা চাই, রিটার্ন করতে আমাদের কোনো কুণ্ঠাবোধ হয়। সেখানে আমি দেখলাম যে এই ভদ্র মহিলা কী করলেন, ওই মহিলাগুলির বুকের মধ্যে মাথা দিয়ে ওনাকে আদর করছে।
হ্যাঁ, ঠিক আমরা যেমন আমাদের মার কাছে যখন খুব খারাপ লাগে, আমার মা নাই, হ্যাঁ, যখন খারাপ লাগতো মার বুকে যে শুতাম, হ্যাঁ, মা আদর করতেন, ঠিক ওইভাবে আদরটা নিচ্ছেন, চোখ বন্ধও করে নিলেন। বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি ওনার মাথায় হাত দিয়ে দোয়া পড়ছে, উনি মাথাটা নিচু করে দোয়াটা নিলেন, নিয়ে ব্যাক করলেন। 5 মিনিটসের একটা ঘটনা মানুষের জীবন চেঞ্জ করে দেয়। তো ব্যাক করছেন, ব্যাক করার পরে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলি আবার হাসিনা হাসিনা বলে ডাকছে, কাপড় চুপুর নাই, ন্যাংটাও অনেকে, হ্যাঁ। তো উনি ওর দিকে তাকালেন, তাকিয়ে হাসলেন।